আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। যারা দীর্ঘদিন ধরে বাত ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে শীতকাল এলেই যেন ব্যথা বেড়ে যাওয়ার প্রবণতা ক্রমাগত বাড়তেই থাকে। তবে কী কারণে একজন ব্যক্তি বাত ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন, আক্রান্তের ঝুঁকিগুলোই বা কী এবং চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলোই বা কী রয়েছে? দর্শক, আমরা আজ কথা বলবো শীতকালে বাত ব্যথার নানা কারণ এবং প্রতিকার নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এস.কে. জাকারিয়া বিন সাইদ, যিনি মেডিসিন, ডায়াবেটিস ও বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এবং অ্যাপলার ইয়াং রিমাটোলজিস্ট, ফেলো, আমেরিকান কলেজ অফ রিমাটোলজি এবং হার্ভার্ড ফেলো, ক্লিনিক্যাল রিসার্চ, হার্ভার্ড মেডিকেল স্কুল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আজ কথা বলবো বাত ব্যথা নিয়ে। একটু জানা জরুরি, জানতে চাই আসলে বাত ব্যথা বলতে আমরা কি বুঝি? আসলে বাত ব্যথা বলতে আমরা বুঝি আমাদের হিউম্যান বডি মানে শরীরে যে অস্থি সন্ধি বা জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে যদি প্রদাহ হয়, এটা হতে পারে শরীরের ছোট ছোট জয়েন্ট, যেমন হাতের ছোট ছোট জয়েন্ট, অথবা হাত বা পায়ের যে বড় বড় গিঁট বা জয়েন্ট রয়েছে, যেটা আমরা বলি অনেক সময় রিস্ট জয়েন্ট বা কবজি বা কনুই বা শোল্ডার জয়েন্ট বা কাঁধ, একইভাবে হাঁটু এবং গোড়ালি এবং পায়ের ছোট ছোট জয়েন্টগুলোতে, এবং পাশাপাশি মাংসপেশিতেও এই ধরনের সমস্যা হতে পারে। এই যে এত ব্যক্তি বাত ব্যথায় আক্রান্ত হচ্ছে এবং আমরা যে আজকে আলোচনার বিষয়বস্তু রেখেছি জি। শীতকালে বাত ব্যথা, মানে বিষয়টি আসলে কেন হচ্ছে যে শীতকালে এলেই বাত ব্যথা বেড়ে যাচ্ছে, বা কি কারণে একজন ব্যক্তির বাত ব্যথা হয়ে থাকে? আচ্ছা, বাত ব্যথা জনিত যে সমস্যা, এটা বয়স ভেদে কারণ ভিন্ন ভিন্ন হতে পারে। যেরকম যাদের ইয়াং বা তরুণ বয়সে বাত ব্যথার ধরনটা একটু ভিন্ন, একইভাবে যারা একটু বয়স্ক তাদের হাড় ক্ষয়জনিত বাত ব্যথা হয়ে থাকে। তবে শীতকালে কেন এটা বাড়ে? আসলে কোল্ড বা শীতের কারণে বডিতে কিছু রেসপন্স চেঞ্জ হয়, কিছু নির্দিষ্ট কেমিক্যালস রিলিজ হয় যেগুলো জয়েন্ট মাসেল পেইনগুলোকে বাড়াতে পারে। এই জন্য আসলে শীতের পূর্বে থেকেই যারা ডিফারেন্ট জয়েন্ট পেইন বা বাত ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত, তাদেরকে কিছুটা লাইফস্টাইল চেঞ্জ করা উচিত। আচ্ছা, তার মানে শীতকাল এলেই আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কারণে অনেক ক্ষেত্রে ব্যথাটি বেড়ে Yes. যায়। এছাড়া মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ জি। বা আপনি বলছিলেন যে কোনো বয়সের মানুষই এফেক্টেড হতে পারে এবং বয়স ভেদে কারণটা ভিন্ন। আমরা যদি একটু বয়স ভেদে কারণগুলো জানতে চাই, বাত ব্যথা আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? আচ্ছা, যদি আমরা বলে থাকি যে বয়স ভেদে কেন, যারা ইয়াং, যে ৫ বছর থেকে ৫০ বছর পর্যন্ত, আসলে বাত ব্যথার কারণগুলো সাধারণত ইনফ্লামেটরি বা প্রদাহজনিত হয়ে থাকে। কিন্তু যখন ৫০ বা তার চেয়েও বেশি হয়, তাদের ক্ষেত্রে বাত ব্যথাটা হয় আসলে হাড় ক্ষয়জনিত কারণে। কেননা সেই জায়গাগুলোতে বয়সের কারণে কিছু হরমোনাল চেঞ্জ, ডায়েটারি ডেফিসিয়েন্সি থাকে, হেভি ওয়ার্কলোডের এক্সপোজার থাকে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে। সেসব ক্ষেত্রে আসলে বোন লসের কারণে আর কি আমাদের বাত ব্যথাজনিত সমস্যাগুলো হয়ে থাকে। আচ্ছা, মানে নানাবিধ কারণে জি। হতে পারে। এবং বাত ব্যথা তো স্যার বিভিন্ন ধরন রয়েছে। জি। আমি যদি একটু জানতে চাই যে কি কি ধরনের বাত ব্যথা হতে পারে একজন ব্যক্তির, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে কোনগুলো প্রচলিত? আচ্ছা, আমরা যদি খুব সহজভাবে ভাগ করে নিই, একটি বাত ব্যথার ধরন হতে পারে ইনফ্লামেটরি বা প্রদাহজনিত কারণ। আরেকটি বাত ব্যথা হয় আসলে মেকানিক্যাল, বা আমরা যেটাকে বলি যে এটা কোনো ব্যথার কারণে হতে পারে, বা ট্রমার কারণে হতে পারে, অথবা বয়সজনিত কারণে হতে পারে। এবং পেশার কারণেও অনেক সময় সিটিং সার্টিন পশ্চার, যেটা আমরা বলি যে নির্দিষ্ট পজিশনে থেকে দীর্ঘ সময় কাজ করার কারণে যে ব্যথাগুলো হয়ে থাকে, সেগুলোকে আমরা আসলে মেকানিক্যাল বলে থাকি। মানে বিভিন্ন ধরনের জি। বাত ব্যথা হতে পারে এবং কারণগুলো ভিন্ন। তার মধ্যে একটি কমন ধরন একটু জানবো আপনার কাছে, যেমন আর্থ্রাইটিস, আমরা যেটাকে Yes. বলি রিমাটয়েড আর্থ্রাইটিস। স্যার, এটি তো প্রায় অনেকেরই হয়ে থাকে এবং জি। যাদেরই বাত ব্যথা তাদের সবচেয়ে প্রচলিত জটিলতা। আসলে রিমাটয়েড আর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি এবং কেমন আচ্ছা। করে একজন ব্যক্তি বুঝবেন তিনি রিমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত কিনা?
আর রিমাটয়েড আর্থ্রাইটিস আসলে ইনফ্লামেটরি বা প্রদাহজনিত আর্থ্রাইটিস, যেটি আসলে হাতের ছোট ছোট যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্ট বা অস্থিসন্ধিগুলোকে আক্রান্ত করে থাকে। এবং এটা সাধারণত দেখা যায় যে একই সময়ে হাতেও হতে পারে এবং পায়েও হতে পারে, তবে সর্বোপরি এটা হাতের ছোট ছোট জয়েন্টগুলোকেই সাধারণত ধরে থাকে। জয়েন্টগুলো ফুলে যায়, ব্যথা হয়, সকালবেলা দেখা যায় তাদের হাত মুট করা অবস্থা থেকে খুলতে বা বন্ধ করতে খুব কষ্ট হয়। কষ্ট হয়ে যায়। এবং দিন যত বাড়তে থাকে এবং ফিজিক্যালি যখন অ্যাক্টিভ হতে থাকে তখন জয়েন্ট পেইন, জয়েন্ট সোয়েলিংগুলা মানে অস্থিসন্ধি যেগুলো ফুলে যেয়ে থাকে বা হাতের ভিতর একটা জড়তা থাকে, সেটা আস্তে আস্তে রিলিজ হয়ে যায়। মানে কিন- এই একটি মানে এই এটা একটা ধরন বহিঃপ্রকাশগুলো রিমাটয়েড। রয়েছে। হ্যাঁ, মানে এই উপসর্গগুলো প্রকাশ পেলে একজন ব্যক্তি তখনই সতর্ক হবেন ডেফিনেটলি। এবং অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। স্যার, আমরা কিন্তু লক্ষ্য করি একদম ছোট শিশুরা, তরুণ যারা, তাদের মধ্যেও আর্থ্রাইটিস হয়ে থাকে। এটা কি জেনেটিক কোনো ফ্যাক্টর নাকি এমনি এমনি একজন ব্যক্তি আক্রান্ত হয়ে যায়? আসলে আর্থ্রাইটিসের যে কারণগুলা, এগুলোতে জেনেটিক ফ্যাক্টর কন্ট্রিবিউট করে, কিন্তু এগুলো আসলে পলিজেনিক, শুধুই জেনেটিক ফ্যাক্টর নয়, পরিবেশগত কিছু কারণ আছে। সার্টিন কিছু ইনফেকশন আছে, মানে যেটা সংক্রামক রোগে তৈরি করতে পারে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস আছে যেগুলো এই আর্থ্রাইটিস ডিজিজগুলোর জন্য আসলে একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করে থাকে। মানে সেই ফ্যাক্টরগুলো কি কি হতে পারে স্যার? মানে পরিবেশগত ফ্যাক্টরগুলো যদি পরিবেশগত ফ্যাক্টর মাঝে একটা হলো টেম্পারেচার, যে হট ওয়েদার, কোল্ড ওয়েদার, গরম শীতের তারতম্য, এবং বিভিন্ন ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হতে পারে, ডেঙ্গি হতে পারে, চিকুনগুনিয়া হতে পারে, হেপাটাইটিস হতে পারে, আদার অন্যান্য অনেক ধরনের ভাইরাস আছে যেগুলো জয়েন্টকে ইনভলভ করে থাকে, যেটা আমরা ফেস করেছি 2017 সালে, যেমন চিকুনগুনিয়া জয়েন্ট বিভিন্ন অস্থিসন্ধিকে ধরে থাকে। সো এই ভাইরাসগুলো আসলে একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের মাত্রা বাড়ানোর জন্য অথবা ডেভেলপ করার জন্য। তার মানে এটা কিন্তু চমৎকার একটি তথ্য যে ডেঙ্গু, চিকুনগুনিয়া কিংবা ভাইরাস সংক্রান্ত যে কোনো জটিলতার কনসিকুয়েন্স হিসেবে পারে। একজন ব্যক্তির হয়ে যেতে পারে। তার মানে সচেতন থাকাটা জরুরি। জরুরি। পরবর্তীতে যদি শরীর ব্যথা, হাত ফুলে যাওয়া, জয়েন্ট ফুলে যাওয়া, এই ধরনের উপসর্গগুলো হয়, কার কাছে যাব আমরা? এটা নিয়ে আমরা অনেক বেশি শঙ্কিত থাকি। তিনি কি একজন মেডিসিন স্পেশালিস্ট, নাকি অর্থোপেডিক্স, নাকি রিউমাটোলজিস্ট? রিউমাটোলজিস্ট আমরা আসলে ঢাকার বাইরে বা প্রত্যন্ত এলাকাগুলোতে এত বেশি হ্যাবিচুয়েটেড না না, এটা আমি আমরা আপনার সাথে সম্পর্কে। একমত। আসলে আপনি খুব একটা ইম্পর্টেন্ট কনসার্ন, যেটা আমরা বলি যে আসলে আমরা কার কাছে যাব এই ধরনের জয়েন্ট পেইন বা সোয়েলিং নিয়ে। আসলে যদি আমরা উপজেলা বা জেলা পর্যায়ে বলি, সেখানে কিন্তু রিমাটোলজিস্ট বা বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ সংখ্যা খুব কম। সেক্ষেত্রে একটা ডিফিকাল্টিস ফেস করে থাকি আমরা। সেসব ক্ষেত্রে আমরা অবশ্যই একজন মেডিসিন স্পেশালিস্ট অথবা একজন অর্থোপেডিক স্পেশালিস্টের কাছে যেতে পারি, কিন্তু বাত ব্যথার রোগগুলো বিশেষায়িত হয়, যার ফলে বিশেষ ধরনের বাত ব্যথা রোগ হতে পারে। সেসব ক্ষেত্রে আসলে একজন রিমাটোলজিস্ট বা ইন্টার্নিস্টের সহায়তা নেওয়া বাঞ্ছনীয়। চমৎকার। হয়তোবা আমাদের এই তথ্যগুলোর মাধ্যমে দর্শকরা সচেতন হবেন যে এই ধরনের বাত ব্যথার ক্ষেত্রে রিউমাটোলজিস্টের ভূমিকা সবচেয়ে বেশি। ডেফিনেটলি। অবশ্যই একজন রিউমাটোলজিস্টের কাছে যাওয়া জরুরি। স্যার, একটু যদি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাই। আমরা তো কথা বলছি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে, এটা কি নিরাময়যোগ্য নাকি নিয়ন্ত্রণযোগ্য? রিমাটয়েড আর্থ্রাইটিস বা বেশিরভাগ আর্থ্রাইটিস জনিত রোগ আসলে নিরাময়যোগ্য নয়, এগুলো নিয়ন্ত্রণযোগ্য। যেভাবে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি, হাইপার টেনশন নিয়ন্ত্রণ করি, ঠিক একইভাবে আমাদের রিমাটয়েড আর্থ্রাইটিসটাও নিয়ন্ত্রণ করতে হয়। এখানে শুধুমাত্র যে আমি ওষুধ খাবো ভালো হয়ে যাব ব্যাপারটা তা নয়। একদমই তাই। ওষুধের পাশাপাশি বিশেষ কি কি ধরনের পরামর্শ থাকবে আপনার নিজেকে সুস্থ রাখার জন্য? যেমন আর্থ্রাইটিস, স্পেশালি রিমাটয়েড আর্থ্রাইটিস যারা আক্রান্ত, হাতের যেহেতু ছোট ছোট জয়েন্টগুলাই এফেক্টেড হয়, বড় বড় জয়েন্টও আস্তে ধীরে হতে পারে, সেসব ক্ষেত্রে তারা যেন ফিজিক্যালি একটু অ্যাক্টিভ থাকেন। কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো যেন তারা নিয়মিত করেন এবং তাদের বাসার কিছু জিনিস পরিবর্তন করতে হয়।
যেরকম আমাদের বাসার যদি আমরা ট্যাপ ওয়াটারগুলো দেখি, সেগুলো কিন্তু আসলে একটু জটিল প্রক্রিয়া, অর্থাৎ টুইস্টিং অ্যারাউন্ড। আচ্ছা। সেটা যদি না করে আমরা আমাদের যে ট্যাপ ওয়াটারগুলো আছে বা লক সিস্টেম আছে সেগুলো লিভার সিস্টেম করে নেই, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট ভেরি লাইকলি। এবং পাশাপাশি শীতকালে যেহেতু ব্যথার মাত্রা বাড়ে, কেউ যদি ধরেন হালকা গরম পানিতে একটু হাতটা ডুবিয়ে রাখেন, দেখবেন যে স্টিফনেস বা হাত খোলার যে জড়তা সেটা খুব আর্লি চলে আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু খাবার আছে যেগুলো এই ব্যথার মাত্রা বাড়াতে পারে। আচ্ছা। হ্যাঁ, যেমন ডাল জাতীয় খাবার বা মাটির নিচে যে খাবারগুলো হয় সেই খাবারগুলো একটু অ্যাভয়েড করা, রেড মিট একটু অ্যাভয়েড করা। তার মানে মাটির নিচে যে সমস্ত সবজিগুলো হচ্ছে, যেমন আলু বা পটেটো, হ্যাঁ, তারপর শালগম, জি, গাজর, মানে যত কিছু ভেজিটেবলস মাটির নিচে হয় এগুলো খেলে বাত ব্যথা বেড়ে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে। একটা ঝুঁকি থাকে, বাড়বে এই কথা বলা যাবে না, সবার ক্ষেত্রে একই নয়, সবার এটা ক্ষেত্রে ম্যান একই টু নয় ম্যান ভ্যারি করে, কিন্তু এবং রোগ অনেকের অনুযায়ী ক্ষেত্রে ভ্যারি বেড়ে করে যায়। থাকে। একদমই। একদম যে খাওয়া যাবে না এমন কোনো কথা নেই, তবে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, নিশ্চয়ই তাই। এবং ফিজিক্যাল এক্সারসাইজের বিকল্প বিকল্প কিছু নেই। নেই। স্যার, আমরা তো বাত ব্যথার একটি মাত্র ধরন নিয়ে কথা বলছি, আরও তো অসংখ্য ধরন রয়েছে। ডেফিনেটলি। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, মনে হয় আমি সঠিকভাবে উচ্চারণ হ্যাঁ, করেছি, ডেফিনেটলি। একদম দাঁত ভেঙে যাওয়ার মতো একটি টার্ম। স্যার, এটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত নই, একটু জানতে চাই এটি কি ধরনের রোগ? আসলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এটি একটি বাত ব্যথাজনিত রোগ এবং এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ। এটা হয় আসলে খুব ইয়াং মেল পার্সনদের, যারা কম বয়সী যুবক বা তরুণ আছেন, পুরুষদের এই রোগটা বেশি হয়ে থাকে। দেখা যায় তাদের কোমর এবং ঘাড়ে ব্যথা থাকে সাধারণত, এবং সকালবেলা বা বিশ্রামে এই ব্যথাগুলো বেড়ে যায়। অর্থাৎ উনি যখন বিশ্রামরত অবস্থায় থাকেন বা রাতের দিকে ব্যথাগুলো খুব বেশি থাকে কোমর, ঘাড়ে। তবে কিছু কিছু ক্ষেত্রে হাতের বড় বড় জয়েন্টগুলোকে, যেমন রিস্ট আচ্ছা। জয়েন্ট, এলবো জয়েন্ট বা শোল্ডার, নি, অ্যাঙ্কেল এবং পায়ের পাতাতেও দেখা যেতে পারে যে ঘুম থেকে উঠলেন, হাঁটতেন, হাঁটার চেষ্টা করছেন বা পাটা ফেলেছেন, খুব ব্যথা অনুভব করছেন। এবং এই লক্ষণগুলো যে সবার ক্ষেত্রে একই হবে তা কিন্তু নয়। আচ্ছা। এই রোগটাকে আসলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলা হয়, কিন্তু বর্তমানে এটা নাম পরিবর্তন হয়েছে আর আচ্ছা কি। আচ্ছা। এখন এটাকে সহজভাবে আমরা স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বলে থাকি। এটা যদি কারো ঘাড় বা কোমর ধরে থাকে সেক্ষেত্রে আমরা এক্সিয়াল বলে থাকি, আর যদি শরীরের অন্যান্য জয়েন্টগুলোকে ধরে আমরা পেরিফেরাল বলে থাকি। আচ্ছা, তার মানে একজন মানুষের ঘাড় কোমরকেও কেন্দ্র করে এটি হতে পারে, হ্যাঁ, বা অন্যান্য পেরিফেরাল যে সমস্ত জয়েন্টগুলো রয়েছে সেগুলোকেও কেন্দ্র করে হতে হ্যাঁ পারে। হতে পারে, কিন্তু একজন মানুষের দুটোও আবার হতে পারে, অবশ্যই কম্বাইনলি হতে পারে। কম্বাইন্ডলি হতে পারে। মানে পুরো শরীরের সমস্ত ঘাড়ের জয়েন্ট, একদম পেরিফেরি থেকে সেন্ট্রাল সমস্ত জয়েন্টগুলোকে এফেক্ট করতে পারে। ডেফিনেটলি। তো স্যার, এক্ষেত্রে এই যে ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারছে না, তীব্র ব্যথা, কিন্তু মর্নিংয়ে তো অনেকের বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে, এদের ক্ষেত্রে আসলে এমন কি কোনো মেডিসিন রয়েছে বা এমন কি কোনো এক্সারসাইজ রয়েছে যেটির মাধ্যমে তারা নর্মাল লাইফ লিড করতে পারে? আমরা বলে থাকি যদি ডায়াগনোসিসটা কনফার্ম হয়, লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ, হাতের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে, পায়ের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে, সেটা যদি তারা রেগুলার করেন এবং পাশাপাশি যদি মেডিকেশনগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি চলে, বেশিরভাগ রোগী নিয়ার নর্মাল লাইফ লিড করে। তখন বোঝা যায় না উনি আসলে ওই রোগে আক্রান্ত কিনা। আচ্ছা আচ্ছা। একদম নিয়ার নর্মাল লাইফ উনি লিড করতে পারবেন, অসুবিধা হবে না। কিন্তু তাকে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ, লাইফস্টাইলটা মডিফাই করতে হবে। সকালে উঠে হাত পায়ের ব্যায়ামগুলো করতে হয়, যার ফলে জয়েন্টের ভিতর যে জড়তাটা থাকে সেটা কমে যায় এবং উনি খুব ইজিলি অ্যাজ দ্য ডেজ প্রোগ্রেস, মানে দিন যত বাড়তে থাকবে উনি কাজে তত অ্যাক্টিভ হতে পারবেন। কিন্তু সকালে উঠে তাকে ফিজিক্যাল এক্সারসাইজ, হালকা গরম পানিতে হাত বা পাটা একটু ডুবিয়ে রাখা এবং হাতের ছোট ছোট এক্সারসাইজগুলো করলে জয়েন্টগুলো ফ্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে একটু লাইফস্টাইলে পরিবর্তন না আনলে কখনোই এই ব্যক্তিগুলো সুস্থ থাকতে পারে না। পাশাপাশি খাদ্যাভ্যাসের একটু ভূমিকা রয়েছে। স্যার, আমরা একটু মেডিসিনের বিষয়টাতে আসতে চাই, যে মেডিসিন খাওয়ার তো একটি বিষয় বললেন, কারণ এটি তো একদমই নিরাময়যোগ্য কোনো ব্যাধি নয়, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, এটাকে সারা জি। জীবন
কন্ট্রোলের মধ্যে কন্ট্রোলে রাখতে হয়। রাখতে হবে। কিন্তু যে মেডিসিনগুলো দেয়া হয় সেটির মধ্যে তো স্টেরয়েড জাতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট রয়েছে। এটি তো আমরা তো জানি স্টেরয়েডের অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া। ডেফিনেটলি। তো যারা দীর্ঘমেয়াদী খাচ্ছে তাদের ক্ষেত্রে কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার শঙ্কা রয়েছে? আসলে আমি প্রথমেই আপনার কনসার্নটাকে অ্যাড্রেস করে বলতে চাই, সব ধরনের বাত ব্যথাজনিত রোগে আসলে স্টেরয়েড দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। এই জন্যই একজন রিমাটোলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ প্রয়োজন। স্টেরয়েড ওষুধগুলো আমরা কোন ক্ষেত্রে দিই? যে বাত ব্যথার সিভিয়ারিটি বা মাত্রা বেশি, অথবা যে বাত ব্যথার কারণে জীবনের ঝুঁকি বা জয়েন্ট ডিস্ট্রয় হয়ে যেতে পারে, সেসব ক্ষেত্রে মাত্রা কমানোর জন্য স্বল্প সময়ের জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ দেয়া হয়। কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, একদমই। যেরকম যে তার ব্লাড সুগারটা বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী যদি এটা উনি খেয়ে থাকেন, তার বোন লস বা হাড় ক্ষয়জনিত সমস্যা বাড়তে পারে, এবং স্টেরয়েড ইটসেলফ ইনফেকশন বা সংক্রামক ব্যাধির জন্য একটা, মানে আমি বলবো প্রোভোকেটিং এজেন্ট, অর্থাৎ বডির ইমিউনিটিটাকে একটু কমিয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এই জন্য যারা স্টেরয়েড নিয়েছেন বা নিচ্ছেন, অবশ্যই সবার আগে তারা তাদের রেসপেক্টিভ ফিজিশিয়ানের পরামর্শ নেবেন, এবং এডিকুয়েটলি ভ্যাকসিনেশন, কারণ এখন শীতের সময় তো দেখা যায় ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার মাত্রা বাড়তে পারে। বাচ্চাদের যেরকম ভ্যাকসিন দেওয়া যায়, এরকম মানে অ্যাডাল্টদের এই ভ্যাকসিনটা ভ্যাকসিন কি দেওয়া, কেবলমাত্র ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার জন্য দেওয়াটা জরুরি, নাকি স্যার আরো কোনো ভ্যাকসিনেশন গ্রহণ আরও করার অন্যান্য পরামর্শ অনেক থাকে? ভ্যাকসিন স্কেডিউল আছে। কিন্তু আমাদের দেশে আসলে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, হেপাটাইটিস বি যদি ভ্যাকসিনেশন দেয়া থাকে, আসলে দেখা যায় যে স্টেরয়েড যারা পাচ্ছেন বা আদার ইমিউনোলজিক্যাল এজেন্ট যারা পাচ্ছেন বাত ব্যথাজনিত রোগে, তাদের ইনফেকশনের চান্সটা অনেক অনেকখানি কমে কমে আসে। যাবে। স্যার, আজকের আলোচনার মধ্যে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে স্টেরয়েড যাদের খাওয়ার পরামর্শ কেবলমাত্র ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে খাবেন, এবং আমাদের অবশ্যই। দেশে যে পরিচিত চিত্র যে একটা প্রেসক্রিপশন একবার প্রেসক্রাইব করার পরে সেটা কতদিন খেতে হবে আমরা ভাবছি না, চিন্তা করছি না, এবং আবারও যখন ব্যথা হচ্ছে ওই একই মেডিসিন আমরা কন্টিনিউ করছি, 1 বছর Definitely. পরেও কন্টিনিউ করছি, 2 বছর Definitely. পরেও কন্টিনিউ করছি। সেটি যে স্টেরয়েড সেটি সম্পর্কে আমাদের একদমই ধারণা নেই। এই কারণে এত কিছু কথা বলা, আপনার কাছে জানতে চাওয়া যে স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু, এবং কখনোই একটা প্রেসক্রিপশন দীর্ঘমেয়াদে কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করাটা করা একদমই যৌক্তিক নয়। যৌক্তিক। আমরা আলোচনা স্যার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি, বাত ব্যথা নিয়ন্ত্রণের ক্ষেত্রে শীতে ফিজিক্যাল এক্সারসাইজের বিকল্প কিছু নেই। আসুন, ব্যথা হলে অবশ্যই মর্নিংয়ে ঘুম থেকে উঠে নির্দিষ্ট কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করি, সেই সাথে জীবনযাপন পদ্ধতি এবং খাদ্যাভ্যাসে বিশেষ কিছু পরিবর্তন আনি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।